ঠিক ভালোবাসা শব্দটা শুনতে যতটা সুন্দর এর অনুভূতি ঠিক ততটাই ভয়ঙ্কর। তুমি অনুভূতির বেড়াজালে পিষ্টে মরে যাবে, কিন্তু অপরপক্ষের মানুষটা সেটা জানতেও পারবে না। এই যে তার জন্য মন আনচান করা, তার বিরহে উদাস বেলা, সেসব কিছুই তার অগোচরে রয়ে যাবে। তার ওই দীঘল কালো নয়নের বর্ণনার কবিতা লেখা হবে, কিন্তু তার ওই নয়নে নয়ন মিলিত হবে না কবু। কোনোদিনও তাকে বলা হবে না তোমাকে একাকার সম পরিমাণ ভালোবাসি। তোমাকে ততটা ভালোবাসি যতটা ভালোবাসলে অন্য কাউকে আর ভালোবাসতে ইচ্ছে হয় না। টিপটিপ বৃষ্টি, শহর জুড়ে স্নিগ্ধতার ছোঁয়া। সাথী আর রিমা স্কুলের বারান্দায় দাঁড়িয়ে আছে। অনেকে ভিজে ভিজে চলে যাচ্ছে। সাথীরও ইচ্ছে হচ্ছে বৃষ্টিতে ভেজার, কিন্তু রিমা তাকে ভিজতে দেবে না, তাই ওর হাত ধরে রেখেছে। এক পর্যায়ে সাথী রিমার থেকে হাত ছাড়াতে না পেরে ওকে সাথে নিয়ে দৌড়ে মাঠে চলে এলো। দু হাত দুদিকে ছড়িয়ে বৃষ্টির ফোঁটাগুলো গায়ে মেখে নিচ্ছে আবেশে। পাশ থেকে রিমা বলছে, দোস্ত, ছাউনির নিচেই চল, বৃষ্টিতে ভিজলে তোর জ্বর আসবে। মনের পাশে প্যান প্যান করিস না তো, বাসায় থাকলে আম্মু ভিজতে দেয় না, আর এখন তুই ভিজতে দিচ্ছিস না। জানিস তো আমার বৃষ্টি কতটা পছন্দ। এরপর গলার স্বর করুণ করে বলল, আজ একটু ভিজি না প্লিজ। বৃষ্টির পানিতে তোর অ্যালার্জি, একটু বৃষ্টির পানি মাথায় পড়লে 2 দিন জ্বর থেকে উঠতে পারিস না। তার জন্যই তো আন্টি তোকে ভিজতে দেয় না। এখন চল, আর ভিজা লাগবে না। কে শুনে কার কথা? সাথী দিব্যি দাঁড়িয়ে ভিজছে, এমন ভাব করছে যেন রিমার কথা ওর কানেই যায়নি। রিমার হাত ধরে স্কুলের গেট দিয়ে বের হয়ে বাসার দিকে চলল। দূর থেকে এক যুবক দেখে যাচ্ছে রমণীর বৃষ্টিতে ভেজা সৌন্দর্য, রমণীর চঞ্চলতা। এই যে দুহাত মেলে দু চোখ বুজে বৃষ্টিকে আলিঙ্গন করছে, কখনো পানি জমে যাওয়া জায়গায় লাফ দিচ্ছে, কখনো বা পাশে থাকা রমণীর গায়ে পানি ছিটিয়ে খিলখিল করে হাসছে। ইস, রমণীর এই রূপ যেন যুবকের হৃদয় এপর ওপর করে দিচ্ছে। রমণীর এই স্নিগ্ধ হাসি যেন যুবকের হৃদয়ে ছুরির আঘাত করছে। সাথে আপন মনে ভিজছে আকস্মাৎ ওর শরীরে বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেল। ওপরের দিকে তাকিয়ে দেখে ওর মাথার ওপর কেউ ছাতা ধরে রেখেছে। যেই না পেছনে ঘুরবে, ছাতা ধরা মানুষটাকে দেখার জন্য ওই মুহূর্তে এক গম্ভীর কণ্ঠ ভেসে এলো। বৃষ্টিতে ভিজেছ কেন? তোমার না বৃষ্টিতে অ্যালার্জি? কণ্ঠ শুনেই সাথে চিনে ফেলল, তবুও শিওর হতে পেছন ফিরল। তার মাথায় ছাতা ধরা ব্যক্তি আর কেউ নয়, স্বয়ং উদয়। সাথে মিনমিনে স্বরে জবাব দিল, বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছিল তাই আর কি। উদয় বাস খাই কণ্ঠে ধমকে উঠল, গালে 2টে থাপ্পড় পড়লে ইচ্ছেটা না মেলে উড়াল দেবে, ফাজিল মেয়ে। সাথী কোনো উত্তর দিল না। উদয় তার হাতে থাকা ছাতা সাথীর দিকে দিয়ে বলল, ছাতা ধরো আর তাড়াতাড়ি বাসায় যাও, আমি যেন তোমাকে আর ভিজতে না দেখি। ছাতা নিয়ে গেলে আপনি তো ভিজে যাবেন। আমার চিন্তা তোমার করতে হবে না, তুমি নিজের চিন্তা করো। সাথী আর কোনো কথা না বলে ভদ্র মেয়ের মতো ছাতা নিয়ে বাসার দিকে চলল। ও জানে এখন উদয়ের সাথে কথা বাড়ালে গালে 2-4টা চড় পড়লেও পড়তে পারে। যেই খবিশ লোক সে, তাকে দিয়ে বিশ্বাস নেই। রিমা এতক্ষণ পাশে দাঁড়িয়ে মিটিমিটি হাসছিল। সাথীর পাশে এসে ওকে বাহু দ্বারা ধাক্কা দিয়ে বলল, কি রে, স্যারের ধমক খেয়ে ভিজে বেড়াল হয়ে গেলি নাকি? অবশ্য তুই তো ভিজেই আছিস। তুই একদম কথা বলবি না, অসভ্য। রিমা আর কথা বাড়ালো না, যে যার বাসায় চলে গেল। সাথী বাসায় এসে উকি মেরে দেখলো ড্রয়িং রুমে কেউ আছে নাকি। কাউকে না দেখতে পেয়ে এক দৌড়ে নিজের ঘরে চলে এলো। অতঃপর ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। 2 দিন স্কুলে আসতে পারেনি সাথী। যেদিন বৃষ্টিতে ভেজার ফলে রাতে গা কাঁপিয়ে জ্বর এসেছিল। শায়লা বেগম রিমার কাছ থেকে সাথীর বৃষ্টিতে ভেজার কথা শুনে মেয়েকে অনেক বকেছে। সাথী চুপচাপ মায়ের বকা শুনে গেছে, এছাড়া আর কি বা করার আছে। সাথী কিছু কাজে টিচার্স রুমে এসেছিল। ভেতরের পরিবেশ অবলোকন করে যেই অনুমতি চাইবে, এমন সময় তার চোখ আটকে গেল উদয় আর তার পাশে বসা শিক্ষিকার দিকে। দুজন হেসে হেসে কথা বলছে। আহা, কি হাসি, মনে হচ্ছে মুক্ত ঝরছে। কই, উদয় সাথীর সাথে তো এভাবে হাসে না, তার সাথে হেসে হেসে কথাও বলে না। সাথীর আগে শরীর জ্বলে যাচ্ছে, কিন্তু সে নিরুপায়। তার যে কিছু বলার অধিকার নেই, শুধু দেখা ছাড়া। নিজের রাগকে নিজের কাছে রেখে ভেতরে না গিয়ে ফিরে আসলো ক্লাসে এসে দেখে রিমা একটা মেয়ের সাথে কথা বলছে। তাই কোনো কিছু না ভেবে রিমাকে ইচ্ছে মতো ঝাড়ল। উদয়ের রাগ রিমার ওপর ঝেড়ে ক্ষান্ত হলো। বেচারি রিমা আর ওর সাথে মেয়েটা অবাক চোখে সাথীর দিকে তাকিয়ে আছে। কি থেকে কি হলো ওরা তা বুঝতেই পারল না।
সাথী বেঞ্চে গিয়ে চুপচাপ বসে পড়ল। রিমা এসে অনেকবার চেষ্টা করলো ওর সাথে কথা বলার, কিন্তু সাথী সারাটা সময় চুপচাপ ছিল। বিকেলে উদয় পড়াতে এলো। সাথী ভদ্র মেয়ের মতো পড়তে বসেছে। উদয় যা বলছে চুপচাপ তা করছে, কিন্তু কোনো বাড়তি কথা বলছে না। উদয় কিছুটা অবাক হলো। এমনি দিন তো কথা বলে মাথা খারাপ করে দেয়, কিন্তু আজ এত চুপচাপ। সাথী, তোমার কি কিছু হয়েছে? সাথী মাথা নেড়ে বোঝালো, না। মুখে বলো, এমনি দিন তো কত কথা বলো। না। মন খারাপ? না। তাহলে কি হয়েছে? আন্টি বকেছে? না, আমার কিছুই হয়নি। উদয় আর কথা বাড়ালো না। ও বুঝতে পারছে সাথীর কিছু তো হয়েছে, না হলে চুপচাপ থাকার মতো মেয়ে তো না। উদয় পড়িয়ে চলে গেল। সাথী বারান্দায় যে দাঁড়ালো। দমকা হাওয়া ওর শরীর ছুঁয়ে যাচ্ছে, ওর সেদিকে খেয়াল নেই। ওর চোখের সামনে শুধু উদয় আর শিক্ষিকার হেসে হেসে কথা বলার দৃশ্য ফুটে উঠছে। ও কিছুতেই সেটা ভুলতে পারছে না। মনের কোণে কোথাও জ্বলছে। সাথী অস্পষ্ট স্বরে বলে উঠল, একতরফা ভালোবাসা বড্ড কষ্টদায়ক। চারিদিকে আলোর রোশনাই, হরেক রকমের আলোর ছড়াছড়ি। চারপাশে মানুষের শোরগোল। এক একজন এক দিকে ছুটছে, এক একজন এক এক দিকে ছুটছে। বিয়ে বাড়ি বলে কথা, মানুষের আনাগোনা তো থাকবেই। এত মানুষের ভিড়ে সাথে নির্বিকার চিত্তে তাকিয়ে দেখছে সব কিছু। আজ তার প্রিয় মানুষটার বিয়ে, কিন্তু তার সাথে না, অন্য কারোর সাথে। এই খবরটা শোনার পর থেকে সাথে যেন অনুভূতিহীন হয়ে গেছে। তার ভেতরে সমস্ত অনুভূতি যেন মরে গিয়েছে। এই যে তার চোখের সামনে তার শখের পুরুষ অন্য কারোর হয়ে যাচ্ছে, কিন্তু সে নির্বিকার চিত্তে দেখে যাচ্ছে। তার কোনো হেলদোল নেই। সে যেন এক পাথর মানবী। উদয়কে তার বন্ধুরা মিলে তৈরি করছে, সাথে আরিয়ানও আছে। সবাই মিলে উদয়কে খোঁচাচ্ছে। এক ফ্রেন্ড রাজীব বলল, দোস্ত, তুই যে আমাদের সবাইকে ফেলে বিয়ে করছিস, এটা কি ঠিক? উদয় জবাব দিল, অবশ্যই ঠিক, ভুল কেন হবে? তোদের মন চাইলে তোরাও কর, কি আটকে তোদের? মেয়েই তো পাচ্ছি না বেটা, বিয়ে করব কাকে? তা ভাবির ছোট কোনো বোন আছে নাকি? থাকলে বল, পটিয়ে বিয়ে করে ফেলি। আর কতদিন সিঙ্গেল থাকবো বল? তুই মেয়েও পাবি না। আর অতি দুঃখের সহিত জানানো যাচ্ছে যে তোর ভাবির কোনো বোন নেই। ওরা এক ভাই এক বোন। তাই মনে হয় তোকে সারা জীবন সিঙ্গেলই থাকতে হবে বন্ধু। শেষের কথাটা খুব আফসোস নিয়ে বলল উদয়। সবাই একসাথে হেসে দিল। রাজীব ফুঁসে উঠে বলল, দুনিয়াতে মেয়ের অভাব পড়েছে নাকি? তোর শালিনী তো কি হয়েছে, কাউকে না কাউকে ঠিক জুটিয়ে নিব। আগে জুটিয়ে দেখা, তারপর কথা বলিস। চ্যালেঞ্জ করছিস? যা মনে করিস। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট। এইভাবে খুনসুটি করতে করতে তৈরি হচ্ছে সবাই। সাথী দরজার সামনে থেকে সবকিছু দেখছে। উদয়ের সাথীর দিকে নজর পড়তেই ওকে ডাক দিল, সাথী এদিকে এসো। সাথী ভদ্র মেয়ের মতো গুটি গুটি পায়ে এগিয়ে গেল। উদয় আয়নায় তাকিয়ে চুল ঠিক করতে করতে জিজ্ঞাসা করলো, সাথী বলো তো, আমাকে কেমন লাগছে? সব ঠিকঠাক আছে কিনা? তোমার ম্যাডামের কি আমাকে এসে যে পছন্দ হবে? সাথী পূর্ণ দৃষ্টিতে তাকালো উদয়ের দিকে। লোকটাকে যে নজর কাড়া সুন্দর লাগছে। সাথীর তো চোখ ফেরাতেই ইচ্ছে হচ্ছে না, তবুও নজর সামলে মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, আপনাকে অনেক সুন্দর লাগছে স্যার। আর সব কিছু ঠিকঠাকই আছে। দেখবেন ম্যাডাম আজ আপনার থেকে চোখ ফেরাতেই পারবে না। এতটাও বলো না। সাথী আর কথা বাড়ালো না। সে বাইরে স্বাভাবিক থাকলেও তার ভেতরে যে ঝড় বইছে, ঝড়ে শেষ হয়ে যাচ্ছে তার সকল অনুভূতি। ও না পারছে সহ্য করতে, আর না পারছে কাউকে কিছু বলতে। ভেতরে ভেতরে ও যে শেষ হয়ে যাচ্ছে। সাথী সেখান থেকে চলে এলো। এক কোণে বসে বিভৎস চোখে তাকিয়ে দেখে যাচ্ছে সব কিছু। আজ থেকে তার শখের পুরুষ অন্য কারোর হয়ে যাবে। অন্য কেউ তার নিজের বলে দাবি করবে, তার ওপর আধিপত্য বিস্তার করবে। বিয়ের জন্য ছোট্ট করে স্টেজ তৈরি করা হয়েছে। উদয়কে সেখানে বসে ওর বন্ধুরা মিলে গল্প করছে। উদয়ের মুখে লেগে আছে নজর কাড়া হাসি। সেই হাসিতে যেন সাথীর মরণ নিশ্চিত। সাথী হাসির আদলে হারিয়ে ফেলে নিজেকে। শত খুঁজেও কোনো কুল কিনারা পায় না। আকস্মিক চারিপাশে হইচই পড়ে গেল। কোণে এসে পড়েছে, কিন্তু মুহূর্তের ব্যবধানে হাজির হলো কোণে। পরনে লাল শাড়ি, হাত ভর্তি চুড়ি।
সাথী বউয়ের মুখ দেখতে চাচ্ছে, কিন্তু ওড়না দিয়ে মুখ ঢেকে রাখাই দেখতে পারছে না। ও জানতে চায় কে সেই ভাগ্যবতী নারী যে কিনা ওর শখের পুরুষকে জীবনসাথী হিসাবে পাবে। কে সেই ভাগ্যবতী নারী? সাথী যেন তর্স হয়েছে না তাকে দেখার জন্য। উদয় নিচে এগিয়ে এসে বউকে তার আসনে বসিয়ে নিজেও বসে পড়ল তার জন্য নির্ধারিত জায়গায়। চারপাশে সবার মধ্যে উত্তেজনা, কাজী বিয়ে পড়াচ্ছে, প্রতিটা শব্দ সাথীর কানে ছুরির মতো বিচ্ছে। সাথী যেন ঘোরের মধ্যে আছে। কাজী যখন বলল, বলো মা কবুল। কবুল শব্দটা শোনা মাত্র সাথীর আত্মা কেঁপে উঠল। এতক্ষণ নিজেকে সামলাতে পারলেও এখন বেসামাল হয়ে যাচ্ছে। চোখ থেকে অনবরত পানি গড়িয়ে পড়ছে, মুখ দিয়ে কিছুই বের হচ্ছে না। ও অনেক চেষ্টা করছে কিছু বলার, পরিস্থিতির সাথে গলার স্বরও যেন ওর সাথে বেইমান করছে। কণ্ঠ ধরে আসছে, নিঃশ্বাস দ্রুত গতিতে উঠানামা করছে। অনেক কষ্টে উচ্চারণ করলো, না, এটা হতে পারে না, কিছুতেই না। চিৎকার করে কথাটা বলে শোয়া থেকে উঠে বসলো সাথী। ওর নিঃশ্বাস দ্রুত গতিতে ওঠানামা করছে, শরীরে মাত্রাতিরিক্ত ঘাম দিচ্ছে, বুক ধরপড় করছে, গলা শুকিয়ে যাচ্ছে। খাটের পাশে রাখা গ্লাস থেকে পানি নিয়ে ঢকঢক করে খেয়ে নিল। এরপরও যেন ওর পিপাসা মিটছে না। চারপাশে খেয়াল করে দেখলো ও ঘরেই বসে আছে। গতকাল সারাদিন উদয় আর শিক্ষিকার হাসাহাসি করা মুহূর্ত নিয়ে ভাবার ফল এই স্বপ্ন। ফোন হাতে নিয়ে দেখলো ঘড়িতে 4:35। সাথী বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো। উঠে গিয়ে চোখে মুখে পানি দিয়ে এলো। এখন আর কিছুতেই ওর ঘুম আসবে না, তাই বারান্দায় গিয়ে দাঁড়ালো। মৃদুমন্দ বাতাস কিছুক্ষণের মধ্যেই ওর শরীর ঠান্ডা করে দিচ্ছে, কিন্তু ওর মস্তিষ্কে চলছে তখন ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। তাহলে কি এই স্বপ্নটাও সত্যি হতে চলেছে? নিষ্ঠুর মানবটা কি সত্যি সত্যি অন্য কারোর হয়ে যাবে? আদৌ লোকটা কোনোদিন সাথীর ছিল কি? সে তো কোনোদিনও সাথীর ছিল না। সাথী তো তাকে একতরফা ভালোবেসে যাচ্ছে। সাথীর ভাবনার মাঝে ভোরে সূর্য উদয় হলো। সাথীর সকল চিন্তা বাদ দিয়ে সূর্য উদয় দেখায় মগ্ন হলো। রৌদ্রোজ্জ্বল ঝলমলে দিন, আকাশে রৌদ্র মেঘের আনাগোনা, চারপাশে সকালের স্নিগ্ধ বাতাস। উদয় ম্যাথের ব্যাচিক বোঝাচ্ছে। সাথী গালে হাত দিয়ে এক মনে তার দিকে তাকিয়ে আছে। লোকটার কথা বলার ধরনও যেন ওকে আকর্ষিত করে। এই যে লোকটা কথা বলার সময় হাত নাড়িয়ে কথা বলে, এটা ওর খুবই ভালো লাগে। ও মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে সেদিকে। লোকটার কথা বলার ধরন, হাঁটার ধরন, ঠোঁটের কোণের মুচকি হাসি, তীক্ষ্ণ চোখের চাহনি, সবকিছুই যেন সাথীকে মাতাল করে তোলে। সাথীর মনে মনে ছন্দ আটলো। তার সামলা সামলা বরণ, হাত নাড়িয়ে কথা বলার ধরন, এতেই যে হয় সাথী নামক রমণীর মরণ। সাথী বসে আছে উদয়ের অপেক্ষায়। কিছুক্ষণের ব্যবধানে উদয় এলো। উদয় খুব মনোযোগ দিয়ে ম্যাথ বোঝাচ্ছে সাথীকে। স্যার, আপনার প্রিয় রং কি? সাদা। হঠাৎ জানতে চাইলে কেন? কিছু না স্যার, এমনি জিজ্ঞেস করলাম। উদয় ধমকের স্বরে বলল, স্টুপিড। যদি তোমার জিজ্ঞেস করা হয়ে থাকে তাহলে পরে মনোযোগ দাও। সাথী মন খারাপ করে বলল, সরি স্যার, আর এমন হবে না। ঠিক আছে, কিন্তু তোমার প্রিয় রং কি? কালো। ও আচ্ছা, এখন পরে মন দাও। এরপর সাথী আর উদয়ের মাঝে কোনো কথা হলো না। উদয় পড়িয়ে চলে গেল। পরবর্তী দিন সাথী ভদ্র মেয়ের মতো টেবিলে বসে উদয়ের জন্য অপেক্ষা করছে। খুব মনোযোগ দিয়ে খাতায় কি যেন আঁকিবুকি করছে। টেবিলে কারো হাতের দ্বারা ঠকঠক আওয়াজে চোখ তুলে তাকালো। দেখলো উদয় সাহেব ওর সামনে বসা। ভালো করে লক্ষ্য করে দেখলো উদয়ের পরনে কালো শার্ট, কনুই পর্যন্ত গোটানো কালো প্যান্ট, হাতে কালো ঘড়ি, চুলগুলো গুছিয়ে রাখা। এতেই যেন মানুষটার সৌন্দর্য ফুটে উঠেছে। সাথী কখনো ভাবেনি তার প্রিয় রঙে প্রিয় মানুষটাকে এতটা সুন্দর লাগবে। সাথীর চোখ জুড়ে যাচ্ছে ও উদয়ের থেকে চোখ সরাতে পারছে না। মানুষটাকে এত সুন্দর হতে কে বলেছে? এতটা সুন্দর না হলেও তো পারতো। এই যে সাথীর এখন তার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। ইচ্ছে হচ্ছে তার গোছানো চুলগুলো অগোছলো করে দিতে, কিন্তু চাইলেই কি তা সম্ভব? সম্ভব না। সাথীর ভাবনার মাঝে উদয় ওর সামনে চুটকি বাজালো। সাথী নিজের ধ্যান থেকে ফিরল। কি হলো? কোথায় হারিয়ে গিয়েছিলে? কোথাও হারাইনি, ভাবছিলাম। তা কি ভাবছিলে? এই যে হঠাৎ আপনি পুরো কালো রঙে মুড়ে এলেন যে। আমার ইচ্ছে হয়েছে তাই পড়েছি। কেন, সমস্যা? না, সমস্যা হবে কেন? এমনি জিজ্ঞেস করছিলাম আর কি। আপনাকে অনেক সুন্দর লাগছে কালো রঙে। হয়েছে, আর ওয়েলিং করা লাগবে না। বই খাতা বের করো। সাথে মুখ ভেঙচি দিয়ে বই খাতা বের করলো। কোথায় সাহেবের
প্রশংসা করলো, সে ধন্যবাদ না দিয়ে বলছে সাথী তাকে ওয়েলিং করছে। ঢং দেখলে পাচ্ছি না। সাথী পড়ার ফাঁকে আর চোখে বারবার উদয়ের দিকে তাকাচ্ছে। ইস, ও যে পাগল হয়ে যাবে লোকটার সৌন্দর্যে। দীর্ঘ 1 মাস রমজান শেষে আজ আকাশে চাঁদ দেখাতে গিয়েছে। সাথীদের সব কাজিনদের মেলা বসেছে তার নানুর বাড়িতে। সবার মাঝে থেকেও সাথী একজনকে মিস করছে। মানুষটা আর কেউ নয়, স্বয়ং উদয় সাহেব। উদয় সাথীকে 4 দিন আগে ছুটি দিয়ে দিয়েছে। সাথী ছুটির জন্য উদগ্রীব হয়ে থাকলেও এখন আর একটুও ভালো লাগছে না। সবার মাঝে সাথী মন খারাপ করে এক কোণে বসে আছে। চারপাশে সবাই বসে গল্প করছে। মেয়েরা হাতে মেহেদি পড়েছে। সাথীর কাজিন ঐশী ওকে ধাক্কা দিয়ে বলল, কে রে, প্যাঁচার মতো মুখ করে বসে আছিস কেন? কোনো বিষয় নেই কি মন খারাপ? আরে না, মন খারাপ না, এমনি ভালো লাগছিল না তাই বসেছিলাম। তাহলে আয় মজা করি। এক কোণে বসে থাকলে হবে? তুমি ওদের সাথে মজা করো, আমার ভালো লাগছে না। তাই বলে আজকের এই খুশি দিনে এইভাবে বসে থাকবি? আয়, আমার সাথে মজা করলে মন ভালো হয়ে যাবে। সাথে সব মেয়ে কাজিনরা মিলে এক রুমে নাচানাচি করছে। ঐশী ওর হাত ধরে সেই রুমে নিয়ে গেল। ড্রয়িং রুম থেকে সাথীরা যেই রুমে বসেছে সেটা সরাসরি দেখা যায়। সাথী উল্টো দিক হয়ে বসে থাকায় ড্রয়িং রুমে কী হচ্ছে সেটা দেখতে পাচ্ছে না। সাথী মনে মনে ভাবছে, সত্যিই তো, আজকে এই দিন আবার কবে পাবে তার কোনো ঠিক নেই। এরকম সবাই মিলে আনন্দ করার সুযোগ সবসময় আসে না। সবাই মজা করছে, ও কেন মন খারাপ করে বসে থাকবে। তাই সব মন খারাপকে বিদায় দিয়ে ও সবার সাথে নাচতে শুরু করে। ড্রয়িং রুমে বসে কেউ একজন সাথীর এই পাগলামো নাচ দেখছে আর মুচকি মুচকি হাসছে আর মনে মনে বলছে, মেয়েটা এত বড় হয়ে গেল তবু বাচ্চামো পাগলামোগুলো গেল না। সাথী নাচানাচি করে হাঁপিয়ে গিয়েছে, তাই পানি খাওয়ার জন্য ড্রয়িং রুমে এসেছে। আচমকা ড্রয়িং রুমে বসে থাকা একজনকে দেখে চমকে উঠল। স্যার, আপনি এখানে? আরিয়ান আজ ইফতারিতে উদয়কে ইনভাইট করেছিল, কিন্তু উদয়ের কিছু কাজ থাকায় সে আসতে পারেনি। আরিয়ানকে বলেছিল ইফতারিতে আসতে পারবে না। আরিয়ান তাকে বলেছে তাহলে ইফতারির পরে যেন আসে, তাই উদয় কাজ শেষ করে এখানে এসেছে। কেন, আমি কি এখানে আসতে পারি না? আমার আসতে মানা আছে নাকি? না মানে থাকবে কেন, আচমকা আপনাকে এখানে দেখে একটু অবাক হলাম এই আর কি। ও তাই? তাই। এই বলে সাথী পানি খেয়ে চলে যাবে, এমন সময় উদয় তাকে পিছু ডাকে। সাথী শোনো। জি স্যার, বলুন। উদয় কিছুটা এগিয়ে সাথীর অনেকটা কাছে গিয়ে অল্প চোখে সাথীর কানে কানে বলল, তুমি তো অনেক সুন্দর নাচতে পারো। সাথী পিছিয়ে গিয়ে তোতলানো স্বরে বলল, আপনি দেখলেন কিভাবে? কেন, চোখ দিয়ে দেখলাম। কিন্তু সেটা কিভাবে? আপনি না মাত্র আসলেন। কে বলেছে এই মাত্র এসেছি? তুমি যখন উল্টো দিকে বসেছিলে তখন এসেছি। তুমি উল্টো দিকে বসে থাকায় আমাকে দেখতে পাওনি। থেমে কিছুটা দুষ্টুমির স্বরে বলল, কিন্তু আমি তোমার নাচ সমস্তটা দেখেছি। এটা কিন্তু ঠিক না স্যার। কোনটা? কিছু না। বলে সাথী সেখান থেকে দৌড়ে চলে এলো। উদয় সাথীর বাচ্চুমেতে হেসে দিল। সাথীর সকল মন খারাপ এখন এক নিমিষেই উধাও হয়ে গিয়েছে। ও খুশি মনে মেহেদি দিতে বসলো। পবিত্র ঈদ উল ফিতর, চারিপাশে খুশির আমেজ। সকালে ছেলেরা উঠে গোসল সেরে নামাজ পড়তে গিয়েছে আর মেয়েরা হরেক রকমের রান্নায় ব্যস্ত। ছোটরা নতুন জামা পরে নিজেদের সাজানোয় ব্যস্ত। সাথী উঠে ওর আম্মুকে রান্নায় সাহায্য করছে। আজকে সবাই সাথীদের বাসায় দাওয়াত। কিছুক্ষণ পর সাথীর বাবা নামাজ পড়ে এলেন। সাথীর বাবা হাফিজুর রহমান ঈদ উপলক্ষে দেশে এসেছেন। সাথীর বাবা একজন ব্যবসায়ী, নিউ ইয়র্কে তার রেস্টুরেন্টের বিজনেস আছে, তাই বছরের বেশিরভাগ সময় তিনি দেশের বাইরেই থাকেন। আসসালামু আলাইকুম বাবা, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম মামনি, ঈদ মোবারক। সাথী ওর বাবার সামনে হাত রেখে বলল, সালামি দাও। হাফিজুর রহমান মেয়ের কথায় হেসে 1000 টাকার 5টা নোট তুলে দিলেন মেয়ের হাতে। এবার খুশি? সাথী হেসে বাবাকে জড়িয়ে ধরে বলল, অনেক অনেক খুশি। সাথী গোসল সেরে সাজগোজ করবে, এমন সময় ওর রুমে সকল কাজিনরা চলে এলো। সাথে রিমাও আছে। সাথী সবার সাথে কুশল বিনিময় করে সাজতে বসলো। সাজগোজ শেষে সাথী আর রিমা রুম থেকে বেরিয়ে সিঁড়ির সামনে আসতে সাথীর চোখ আটকে গেল কালো পাঞ্জাবি পরিহিত উদয় সাহেবের দিকে, যে সোফায় বসে আরিয়ান আর সাথীর বাবার সাথে কথা বলছে। সাথীর চোখের ভুল ভেবে চোখ বন্ধ করে আবার খুললো। তার মানে ওর চোখের দেখা ভুল না, উদয় সত্যিই এসেছে। হঠাৎ উদয়কে দেখে সাথী কিছুটা বিস্মিত হলো। পরবর্তী মুহূর্তে মনে পড়লো
কাল ওর আম্মু উদয়কে ইনভাইট করেছিল। ও ভেবেছিল উদয় হয়তো আসবে না, তাই এখন উদয়কে দেখে কিছুটা অবাক হয়েছিল। সাথে উদয়কে দেখে অনেক খুশি হলো। উদয়কে পাঞ্জাবিতে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে। সাথী যে তার থেকে চোখ সরাতে পারছে না। সাথী এক ধ্যানে উদয়ের দিকে তাকিয়ে আছে। উদয় লক্ষ্য করলো ও আর উদয় দুজনেই কালো পোশাক পরা। দুজনের মনের মিল না হলেও পোশাকের রঙের মিল তো হলো, এই বা কম কিসে। রিমা সাথীকে দাঁড়িয়ে থাকতে দেখে কাছে এসে চিমটি কেটে বলল, কি রে পেতনি, এইভাবে রোবটের মতো দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি নিচেই চল, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। রিমা দেখ, সামনে উদয় স্যার। কোথায় স্যার? মাথা কি গেছে তোর? সারাদিন স্যারের বকা শুনতে শুনতে এখন কি স্বপ্নতেও তাকে দেখিস নাকি? সাথী উদয়ের দিকে আঙুল তাক করে বলল, আরে কানি, ভালো করে চোখ মেলে দেখ, স্যার সোফায় বসে বাবা আর মামার সাথে কথা বলছে। রিমা ভালো করে লক্ষ্য করে বলল, সত্যিই তো, কিন্তু স্যার তোদের বাসায় কি করছে? আরে গাধি, আম্মু স্যারকে ইনভাইট করেছি তাই এসেছে। ও আচ্ছা, এখন নিচেই চল। সাথে নিচে নেমে ওর কাজিনদের সাথে কথা বলছিল। কিছুক্ষণ পর উদয়কে একা বসে থাকতে দেখলো। কিছুটা দূরত্ব রেখে উদয়ের পাশে বসলো। আরে সাথী যে, কি খবর? ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ ভালো, ঈদ মোবারক স্যার। উদয় সাথীর দিকে তাকিয়ে বলল, তুমি দেখি মুখে আটা মাদা মাখছো। তা কে যেন বলেছিল যে সে নাকি ন্যাচারাল সুন্দরী, আটা মাদা ধারে কাছেও যায় না। আজকে ঈদের দিন, আজকে কি একটু সাজতে পারি না? অবশ্যই পারো, কেন নয়, কিন্তু তুমি তো বলেছিলে তুমি নাকি মেকআপ করো না। সাথী হাত জোর করে বলল, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। কিন্তু যাই বলো না কেন, হ্যাঁ তো সেজেও তোমাকে সে পেতনির মতোই লাগছে। সাথী মন খারাপ করে বলল, আজকেও আপনি আমাকে পচাবেন? তা আমাকে প্রতিদিন রোস্ট করে আপনি কি শান্তি পান? থাক, আর কিছু বললাম না, না হলে বেচারি মেয়েটা আবার কখন কান্না করে দেয় তার ঠিক নেই। তবে তোমাকে না পচানো আমার ভালো লাগলো না। সাথী উদয়ের সামনে হাত রেখে বলল, এখন আমার সালামি দেন। উদয় পকেট থেকে 2 টাকার একটা কচকচে নোট সাথীর হাতে দিল। সালামি দিতেও আপনার এত কিপটামো? অবশ্যই সব ক্ষেত্রেই কিপটেমি করতে হয়। আপনি থাকেন আপনার কিপটামি নিয়ে, আমি গেলাম। সাথী উঠে সেখান থেকে চলে এলো। রিমা আর ওর কাজিনরা মিলে কিছু সময় আড্ডা দিল। খাবার খাওয়ার জন্য ডাক পড়তেই সবাই আড্ডা ছেড়ে খেতে বসলো। সাথী উদয়ের পাশে বসলো, কিন্তু কোনো কথা বলল না। খাওয়া শেষ করে রিমাকে নিয়ে বাগানের দিকে চলে এলো। সাথীর কাজিন ঐশী এসে বলল, সাথী, তোর স্যার তোকে খুঁজছে। আমাকে? স্যার কেন আমাকে খুঁজবে? স্যার চলে যাবে, বললো তোর সাথে নাকি তার কথা আছে। সাথী মনে মনে বলল, এই খবিশ লোকের আবার আমার সাথে কি কথা থাকতে পারে, কে জানে, যে দেখি। সাথী উদয়ের সামনে যেয়ে বলল, স্যার আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, সেই যে গেলে, হ্যাঁ, আর তো তোমার দেখেই পাওয়া যাচ্ছে না। বলুন কি বলবেন। হাত পাতাও। সাথী উদয়ের সামনে হাত রাখতেই উদয় ওর হাতে কিছু একটা দিয়ে হাত মুট করে দিল। আমি চলে গেলে হাত খুলে দেখবে। সাথী মাথা সায় জানালো। অতঃপর উদয় ওর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। উদয় চলে যেতেই সাথী এক দৌড়ে নিজের রুমে চলে এলো। হাতের মুঠো খুলে দেখলো সেখানে 1000 টাকার একটা চকচকে নোট। সাথী নোটটা খুলে দেখলো তার ভেতরে গুটি গুটি অক্ষরে লেখা, ঈদ মোবারক। তোমাকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। দোয়া করি এই দিনটা তোমার জন্য অনেক আনন্দের হোক। লেখাটা পড়ে সাথীর এতক্ষণের মন খারাপ নিমিষেই উধাও হয়ে গেল। ওর নোটটাতে চুমু এঁকে দিল। ওর ভালোবাসার মানুষের থেকে পাওয়া উপহার বলে কথা। নোটটাকে নাকের সামনে নিয়ে ঘ্রাণ নিল। এতেও যেন লোকটার সুগন্ধ মিশে আছে। অতঃপর খুব যত্ন করে নোটটা ডায়েরির মধ্যে একটা পেজে রাখলো। পেজের ওপরে লিখলো, ভালোবাসার মানুষের থেকে পাওয়া প্রথম উপহার। সারা ঘর জুড়ে দৌড়াচ্ছে সাদা আর বাদামি মিশ্রণের কিউট একটি বিড়াল, আর সাথী তার পিছনে ছুটছে বিড়ালটা ধরার জন্য। বিড়ালটা সাথী এনেছে 2 দিন আগে। বিড়াল ওর খুবই পছন্দ, কিন্তু ওর আম্মু ওকে বিড়াল আনতে দিবে না। টানা 1 সপ্তাহ মায়ের কানের পাশে ঘ্যান ঘ্যান করে শায়লা বেগমকে রাজি করিয়েছে সাথী। এক পর্যায়ে সাথী বিড়ালটা ধরতে সক্ষম হলো। বিড়ালটা যেন তার মতোই চঞ্চল, 1 মিনিটও কোথাও শান্তি মতো বসে না। সারাদিন এদিক ওদিক ছুটাছুটি করে। সাথী বিড়ালটাকে কোলে নিয়ে দুষ্টুমি করছে। তখন নজর যায় ঘড়ির দিকে। উদয়ের পড়াতে আসার সময় হয়ে গিয়েছে। সাথী বিড়ালটাকে অন্য রুমে রেখে আসলো। ভদ্র মেয়ের মতো পরিপাটি হয়ে টেবিলে বসলো।
উদয় সাথীকে খুব মনোযোগের সাথে একটা ম্যাথ বোঝাচ্ছে। এমন সময় নরম কিছু তার পায়ের ওপর লাফিয়ে পড়ল। আকস্মাৎ এই রূপ ঘটনায় উদয় বসা থেকে দাঁড়িয়ে গেল। উফ, এটা কি? সাথী নিচের দিকে তাকিয়ে দেখলো ওর আনা বিড়ালটা উদয়ের পায়ের কাছে দাঁড়িয়ে আছে। স্যার, ওটা একটা বিড়াল। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু বিড়াল এখানে আসলো কোথা থেকে? 2 দিন আগে আমি এটাকে পালার জন্য নিয়ে এসেছি। উদয় সাথীর দিকে রাগী চোখে তাকিয়ে বলল, বিড়াল সামলাতে না পারলে এনেছো কেন? এক্ষুনি তো বিড়ালটা আমার আচর দিয়ে দিত। সরি স্যার, আমি বিড়ালটা পাশের ঘরে রেখে এসেছিলাম। এটা যে চলে আসবে আমি তা বুঝতে পারিনি। স্যার, আপনি আম্মুকে কিছু বলবেন না প্লিজ, তাহলে আম্মু এটাকে রাখতে দিবে না। প্লিজ স্যার। ঠিক আছে, তোমার আম্মুকে কিছু বলবো না, এখন এটাকে এখান থেকে সরাও। সাথী বিড়ালটা ধরতে যাবে, তার আগে বিড়ালটা এক লাফে উদয়ের কোলে উঠে যায়। উদয় সাথে সাথে বিড়ালটা খাটের ওপর ফেলে দিল। সাথীর উদয়ের এহেন কাজে হাসতে গিয়েও হাসলো না। এখন হাসলে উদয় নির্ঘাত তাকে বকা দিবে। সাথী বিড়ালটা পাশের ঘরে রেখে দরজাটা আটকে দিল। চেয়ারে বসে উদয়ের উদ্দেশ্যে বলল, স্যার, আপনি কি বিড়াল ভয় পান? ভয় পাই বলতে, ছোটবেলায় একবার আমাকে বিড়াল আচর দিয়েছিল, তখন অনেকগুলো ইঞ্জেকশন দিতে হয়েছিল। তারপর থেকে আমি বিড়াল বা কুকুর থেকে দূরে থাকি। ও, এই ব্যাপার। এখন পড়াই মন দাও। সাথী পড়ায় মন দিল। উদয় কিছুক্ষণ পড়িয়ে চলে গেল। সময়ের স্রোতে কেটে গেছে অনেকগুলো মাস। সাথী এখন 10ম শ্রেণীর ছাত্রী। ও এখন পড়াশোনায় খুবই মনোযোগী ছাত্রী। পড়া নিয়ে এখন আর ফাঁকিবাজি করে না, একেবারে করে না তেমনটাও না। উদয় সাথীকে পড়াচ্ছে। কতক্ষণ পড়ার পর সাথী বলে উঠল, স্যার, আর পড়তে ইচ্ছা করছে না। তাহলে কি করতে ইচ্ছে হচ্ছে? গল্প করতে ইচ্ছা হচ্ছে। প্লিজ, আজকে আর পড়বো না। আজকে আপনি যা যা পড়া জিজ্ঞেস করেছেন আমি কিন্তু সব কিছু পেরেছি, তাই আজকে আর পড়বো না। বলো, কি গল্প শুনতে চাও? আপনার জীবন কাহিনী শুনতে চাই। সেটা শুনে তুমি কি করবে? আমার অনেক জানার ইচ্ছা, প্লিজ বলেন না স্যার। ঠিক আছে, বলছি। তোমার জন্মটা সোনার চামচ মুখে নিয়ে হলেও আমি ছিলাম এক মধ্যবিত্ত ঘরের ছেলে। আমি, আমার বাবা মা আর ছোট একটা ভাই, এই 4 জনের ছোট পরিবার ছিল আমাদের। ছোটোবেলা থেকে আমি পড়াশোনার প্রতি অনেক আগ্রহী ছিলাম, কিন্তু আমার বাবা আমাকে বা আমার ছোট ভাই কাউকে দেখতে পারতো না। সে আমাদের পড়াশোনা করাতে চাইতেন না। সে চাইতে আমরা তার সাথে কাজ করে টাকা ইনকাম করি, কিন্তু আমার মা সবসময় আমাকে সাপোর্ট করতো। আম্মুর সাপোর্টে আমি এসএসসি পাস করি। তখন আমার বাবা আমাদের পড়াশোনা বন্ধ করে দেয়, কিন্তু আমি, আমার মা বা ছোট ভাই কিছুটা মানতে রাজি ছিলাম না। তখন আমার মা আমাকে সাপোর্ট করে। আমার মা আমার হাতে কিছু টাকা দিয়ে বলে, বাবা, তুই এখানে থাকলে তোর স্বপ্ন কখনোই পূরণ করতে পারবি না। শহরে গেলে টিউশন করিয়ে হলেও নিজের খরচ চালাতে পারবি। তাই বলছি, তুই তোর ভাইকে নিয়ে শহরে চলে যা। মায়ের কথায় আমি তখন শহরে চলে আসি। তখন সময়টা আমার জন্য খুবই কষ্টের গিয়েছে। এই শহরে কেউ আমার পরিচিত ছিল না। মায়ের দেওয়া টাকা দিয়ে নিজে কলেজে ভর্তি হই, সাথে ভাইকেও স্কুলে ভর্তি করাই। অনেক খুঁজেও আমি টিউশনি খুঁজছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। তখন মা বাবার থেকে লুকিয়ে আমাকে টাকা পাঠাতো। কলেজ শুরু হলে কলেজ ফ্রেন্ডদের সহায়তায় কিছু টিউশনি পাই। সেটাকে আমার আর আমার ভাইয়ের কোনো মতে চলে যেত। সাথে মা কিছু টাকা পাঠাতো। ফার্স্ট ডেতে উঠে আমি টিউশনের পাশাপাশি ফ্রিল্যান্সিংও করতাম। তখন আমার ভাই এসএসসি শেষ করে কলেজে উঠে ও টিউশনি করাতো। 2 ভাইয়ের টাকা আমাদের হয়েও কিছু টাকা এক্সট্রা থাকতো, সেই টাকা আমি আমার মায়ের জন্য পাঠিয়ে দিতাম। অতঃপর পড়াশোনা শেষে অনেক চেষ্টার পর আমি তোমাদের স্কুলে চাকরি পাই। চাকরি পেয়ে আমি বাড়িতে গিয়েছিলাম। তখন আমার বাবা আমাকে সাদরে গ্রহণ করেছিল। কোথায় আছে না, টাকা পেলে নাকি তোতা পাখিও কথা বলে। তেমনই যখন আমার বাবা আমাকে গ্রহণ করেছিল, যে বাবা আমাকে সহ্য করতে পারতো না সেও আমাকে বুকে জড়িয়ে নিয়েছিল, কারণ তখন আমি সফল, প্লাস আমার কাছে টাকা আছে। এটা হলো আমার জীবন কাহিনী। সাথী এতক্ষণ মন দিয়ে উদয়ের কথাগুলো শুনছিল। উদয়ের কথায় ওর ধ্যান কাটে। উদয় আবার বলল, এই জন্যে আমি তোমাকে সবসময় পড়তে বলি। পড়াশোনা করে জীবনে সফল হতে পারলে সবাই তোমাকে ভালোবাসবে, না হলে সবাই তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। কথায় আছে, মানি ক্যান বাই এভরিথিং। তোমার কাছে টাকা আছে তো সবাই তোমাকে ভালোবাসবে। এই জন্য মন দিয়ে পড়াশোনা করো। জি স্যার, আমিও এখন থেকে মন দিয়ে পড়ব এবং জীবনে সফল হব ইনশাল্লাহ।
অতঃপর উদয় চলে গেল। উদয় চলে গেলে সাথী ব্যালকনিতে যেয়ে দাঁড়ালো। এই নিষ্ঠুর মানুষটার কষ্টের কথা শুনে সাথীর খুবই কষ্ট লাগছে। এই নিষ্ঠুর মানুষটার জীবনেও যে এত কষ্ট, এতটা স্ট্রাগল ছিল সেটা তাকে দেখলে বোঝা যায় না। যদিও কোনো মানুষের বাহ্যিক দিক দিয়ে তার সম্পর্কে জানা যায় না, সাথে লোকটার প্রতি সম্মান ও ভালোবাসাটাও যে বেড়ে যাচ্ছে। সাথীও পণ করলো আজ থেকে সেও মন দিয়ে পড়বে আর কখনো পড়াশোনায় অবহেলা করবে না। কিছু কিছু জিনিস বুঝেও না বোঝার ভান করতে হয়, এতে ভালো রাখা যায়, ভালো থাকাও যায়। নিউ ইয়র্ক শহরের বিশাল এক দালানের 10ম তলায় ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে বিবর্ষ চোখে তাকিয়ে আছে এক রমণী। দু চোখে ভরা তার হাহাকার, বুক ভরা দীর্ঘশ্বাস। স্মৃতির পাতায় ভাসছে এক নিষ্ঠুর মানবের মুখচ্ছিরি। কানে বারবার বেজে উঠছে সেই নিষ্ঠুর পুরুষের তিক্ত কণ্ঠে উচ্চারিত উপরোক্ত দুটি লাইন। রমণীটির আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, সে আমার ভালো চাইলো, কিন্তু আমারে চাইলো না। কেন চাইলো না? খুব বেশি ক্ষতি হইয়া যাইতো কি আমারে চাইলে? কথাগুলো আওড়ানোর সময় নয়নজোড়া থেকে অশ্রু গড়িয়ে পড়ল। ভাবনার বিচরণ হচ্ছে নিষ্ঠুর পুরুষের দেওয়া তিক্ত কিছু অনুভূতি। যাকে কিশোরী বয়সে সবটা জুড়ে ভালোবেসেছিল, এখনও যাকে অসম্ভব ভালোবাসে, তাকে ভোলা যে অসম্ভব। পিছন থেকে একটি মিষ্টি কণ্ঠস্বরে ডেকে উঠল, সাথী, এই সাথী, বড় হয়ে গেলি নাকি? শুনতে পাচ্ছিস না? চোখের পানি মুছে পিছনে ফিরল সাথী। বয়রা হইনি, বল কি বলবি? এখনো ঘুমাতে আসিসনি কেন? কাল সকাল তো ভার্সিটি যেতে হবে, এখন না ঘুমালে হবে? তুই যা, আমি আসছি। কেটে গেছে 5টা বছর। পরিবর্তন হয়েছে অনেক কিছু, সাথে পরিবর্তন হয়েছে সাথী নামক রমণীরও। 5 বছর পূর্বে থাকা কিশোরী এখন প্রাপ্তবয়স্ক তরুণী। বর্তমানে সে অবস্থান করছে নিউ ইয়র্ক শহরে। তার মধ্যে এসেছে বিস্তর তফাৎ। চঞ্চল মেয়েটা এখন শান্ত হয়ে গেছে। পড়ার ফাঁকি দেওয়ার মেয়েটা এখন সারাদিন বই নিয়ে বসে থাকে। প্রিয় শহর, প্রিয় মানুষগুলো ছেড়ে চলে এসেছে প্রায় 3 বছর। সকালে উঠে সাথী ভার্সিটির জন্য তৈরি হচ্ছে। তৈরি হয়ে টেবিলে বসে ঈশার উদ্দেশ্যে বলল, কিরে, তোর ব্রেকফাস্ট বানানো হলো? এই যে হয়ে গেছে, তুই বস, আসছি আমি। অতঃপর সাথী আর ঈশা খেয়ে একসাথে বের হলো ভার্সিটির উদ্দেশ্যে। নিউ ইয়র্ক এসে সাথী প্রথমে হোস্টেলে উঠেছিল। পরবর্তীতে ক্লাস করতে করতে ঈশার সাথে তার পরিচয় হয়। ঈশাও একজন বাংলাদেশি। ও সাথীর মতো পড়াশুনো করার জন্য এখানে এসেছে। ধীরে ধীরে দুজনের মাঝে ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়। বছর 2 আগে দুজন মিলে এই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে। সাথী আর ঈশা ভার্সিটিতে এসে সোজা নিজেদের ক্লাসে চলে যায়। ক্লাস শেষে সাথী যায় লাইব্রেরি থেকে কিছু বই সংগ্রহ করতে। বই নিয়ে দুজন বাসায় চলে আসে। বিকালে সাথী আর ঈশা দুজন বের হয় সাথীর বাবার রেস্টুরেন্টের জন্য। রেস্টুরেন্টটা ওদের বাসার কাছে হওয়ায় দুজন গল্প করতে করতে হেঁটে চলে আসে। সাথী প্রথমে তার বাবার সাথে দেখা করতে যায়। বাবা, ও বাবা, কোথায় তুমি? হাফিজুর সাহেব নিজের জন্য বরাদ্দ রুমে কিছু কাজ করছিলেন। মেয়ের ডাকে বেরিয়ে এলেন। এই যে আমি এখানে। বলো মামনি, খুঁজছিলে কেন? সাথী ওর বাবাকে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে খুব মিস করছিলাম। আমাদের তো গতকালই দেখা হলো। তাই বলে কি আমি আমার বাবাকে মিস করব না? আমি তা ভাবিনি মামনি। বুঝলাম। অতঃপর সাথী হেসে বলল, আমি তো মজা করছিলাম। মেয়ের কথা শুনে হাফিজুর সাহেবও হেসে দিলেন। বাবা মেয়ের কাণ্ড দেখে দূরে বসা ঈশাও হেসে দিল। বাবা, সিফাত কোথায়? ও কাজ করছে। তুমি ওকে 3 কাপ কফি নিয়ে আসতে বলো। ঠিক আছে মামনি। সাথী আর ঈশা বসে গল্প করছে। এমন সময় ওদের সামনে একটা ট্রে রেখে ঈশার মাথায় চাপড় দিয়ে বলল, কিরে শাকচুন্নিরা, এখানে কি করছিস? ঈশা বলল, তোর ঘাড় মটকাতে এসেছি। সে তো আমি আগে থেকেই জানি, নতুন কিছু বল। সাথীর দিকে তাকিয়ে বলল, ভাবনা রানী, কাকে নিয়ে এত ভাবছিস? আমাকে নিয়ে? তোর মতো ওই লোককে নিয়ে ভাবতে আমার বয়ে গেছে। তা ভাববি কেন? ভাববি তো তাকে নিয়ে, যে তোকে পাত্তাও দেয় না। চোখের সামনে সুন্দর একটা ছেলে ঘুরে বেড়াচ্ছে, কোথায় লাইন মারবি তা না করে অন্য কাউকে নিয়ে ভাবিস। সাথী সিফাতের দিকে রাগি চোখে তাকিয়ে বলল, একদম উল্টোপাল্টা কথা বলবি না। তুই সুন্দর, সেটা আমাকে মানতে হবে। অবশ্যই মানতে হবে। তোরা জানিস কত মেয়ে লাইন ধরে দাঁড়িয়ে থাকে আমাকে দেখার জন্য? পাশ থেকে ঈশা বলল, নিশ্চয়ই মেয়েগুলো চোখ ধুলো পড়েছে, নাহলে তোর পিছু পুড়ে। এভাবে 3 বন্ধুর মাঝে দুষ্টু মিষ্টি ঝগড়া হতে লাগলো। সাথী প্রায় সময় বিকালের দিকে এখানে আসে। এখন থেকেই
এখান থেকেই সিফাতের সাথে পরিচয়। সিফাতও এখানে পড়াশুনো করতে এসেছে। পড়াশোনার পাশাপাশি নিজের খরচ চালাতে এখানে পার্ট টাইম জব করে। এতে নিজের খরচও চলে যায়, সাথে পরিবারকেও সাহায্য করতে পারে। সাথীর বাবা সিফাতকে অনেক স্নেহ করেন। ছেলেটা যেমন ভদ্র তেমন পরিশ্রমী। সাথীর বাবার মাধ্যমে সিফাতের সাথে সাথীর পরিচয়। আস্তে আস্তে সাথী আর সিফাত ও ভালো বন্ধু হয়ে যায়। ঈশার সাথে দেখা হওয়ার পর সাথী ঈশা আর সিফাতকে পরিচয় করায়। সেই থেকেই ওদের তিনজনের বন্ধুত্ব। প্রায় সময় ওদের এখানে আড্ডা বসে। সাথী কথা বলছে, এমন সময় ওর ফোনে কল এলো। সাথী ফোন রিসিভ করে সালাম দিল। অপর পাশ থেকে উচ্ছ্বাসিত কণ্ঠে ভেসে এলো, আপু অদ্রিজা আপুর বিয়ে ঠিক হয়েছে। আপু অদ্রিজা আপুর বিয়ে ঠিক হয়েছে। ভালো। ইকরার কাছ থেকে ফোন নিয়ে অদ্রিজা বলল, সাথী তুই আসবি না আমার বিয়েতে? সাথী আমতা আমতা করে বলল, আসলে আপু কিছুদিন পর আমার সেমিস্টার এক্সাম তো, তাই আসতে পারবো না। সেসব পড়লে হবে না, তোকে আসতেই হবে। সাথী কথা ঘোরাতে বলল, তোমার হবুবার কেমন দেখতে, কি নাম তার? অদ্রিজা লাজুক কণ্ঠে বলল, দেখতে মাশাল্লাহ, তুই তাকে চিনিস? আমি কিভাবে চিনবো তোমার হবুবরকে? ছবি থাকলে দাও তো দেখি। অদ্রিজা দুষ্টু হেসে বলল, ছবি তো দেওয়া যাবে না, তাকে দেখতে হলে তোকে দেশে এসে সচক্ষে দেখতে হবে। ঠিক আছে। সাথে আরও কিছুক্ষণ কথা বলে ফোন রাখলো। ফোনটা রাখার সাথে সাথে ঈশা আর সিফাত মিলে প্রশ্ন ঝুলে খুলে ফেললো। কার বিয়ে, কবে বিয়ে, পাত্রের নাম কি, সাথে যাবে নাকি ইত্যাদি। সাথে দুজনকে ধমক দিয়ে চুপ করিয়ে দিল। দুজনে শান্ত হতে সাথী বলল, আমার কাজিন আদ্রিজার বিয়ে, সামনের মাসে বিয়ে। পাত্রকে সেটা আমাকেও বলেনি, বলেছি আমি নাকি তাকে চিনি, আমি বিয়েতে যাব না। দুজনে একই সাথে প্রশ্ন করলো, কেন যাবি না? আমার বাংলাদেশে যাওয়ার ইচ্ছা নাই, আর সামনে সেমিস্টার এক্সাম আছে, তাই যাব না। এক্সাম তো 3 মাস পর, তুই চাইলে যেতে পারিস। সাথে কিছু না বলে উঠে দাঁড়ালো। কাউকে কোনো কথা বলতে না দিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে বাসার পথে হাঁটতে লাগলো। ঈশা আর সিফাত দুজনেই যেন ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। দুজন দুজনের দিকে তাকালো। কি এমন বলল যে ও উঠে চলে গেল? ঈশাও সিফাতকে বলে সাথীর পেছন পেছন গেল। বাংলাদেশের কথা মনে হতেই সাথীর বুকটা হাঁসফাঁস করে। এই নিষ্ঠুর মানবের অবহেলার কিছু তিক্ত স্মৃতি মস্তিষ্কে এসে হানা দেয়। কি নিদারুণ যন্ত্রণা ছিল সেই দিনগুলো। সাথী গুমড়ে মরছে। মানুষটার নিষ্ঠুরতার স্মৃতি মস্তিষ্কে হানা দিতেই সাথীর চোখের বেহায়া অশ্রু বেরিয়ে আসে। পেছন থেকে ঈশা আসে, কাঁধে হাত রাখতেই সাথী ঈশার অগোচরে চোখের পানি মুছে নিল। তবুও তা ঈশার দৃষ্টির অগোচর হলো না। কি হয়েছে ইয়ার, হঠাৎ এভাবে চলে এলি? এখন আবার তোর চোখে পানি কি হয়েছে? সাথী নিজেকে স্বাভাবিক করার মিথ্যা চেষ্টা করে বলল, কিছু হয়নি, এমনি দেরি হয়ে যাচ্ছিল তাই চলে এলাম। বাসায় যেতে হবে, অনেক পড়া জমে আছে। তুই আমার কাছ থেকে কথা লুকাচ্ছিস? তার মানে কথা মনে পড়ছে, তাই না? সাথী আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। ঈশা বুঝে গেল সাথীর কান্নার কারণ, তাই আর জোর করলো না। অবশেষে সবার জোরাজুরিতে সাথী রাজি হলো যাওয়ার জন্য। অনেক ভেবে দেখলো একটা মানুষের জন্য সবাইকে কষ্ট দেওয়া অনুচিত। সবচেয়ে বড় কথা, অদ্রিজার এত খুশির দিনে সে সাথীর জন্য মন খারাপ করুক, সাথী সেটা চায় না। ঈশা আর সিফাতকেও ইনভাইট করেছে, তাই সাথীর সাথে ঈশা ও সিফাতও যাবে। সাথীর বাবা 2 দিন পরে যাবে। একসাথে সবাই টিকিট পায়নি তাই। প্লেনে উঠে ঈশা আর সিফাত গল্প করলেও সাথী চুপচাপ কানে হেডফোন গুঁজে চোখ বুজে রইল। স্মৃতিতে ধরা দিল কিছু স্মৃতি। সাথী তখন সদ্য কলেজে ওঠা ছাত্রী। কিছু সংখ্যক মেয়েকে দেখা যায় কলেজে উঠে সম্পর্কে যেতে, কিন্তু সাথী বরাবরই তার ব্যতিক্রম। সে তো তার শখের পুরুষকে নিয়ে কল্পনায় ব্যস্ত। দিন দিন কেমন উন্মাদ হয়ে যাচ্ছিল। উদয়কে ছাড়া তার ভাবনায় অন্য কিছু আসতোই না। গোধূলি বিকেলে উদয় সাথীকে পড়াচ্ছে। পড়ানোর ফাঁকে কি মনে করে সাথী উদয়কে প্রশ্ন করলো, স্যার আপনি কি কাউকে ভালোবাসেন? সাথী ভাবলো উদয় হয়তো হ্যাঁ বলবে, কিন্তু ওকে ভুল প্রমাণ করে উদয়ের উত্তর ছিল না। উদয় সাথীকে পাল্টা প্রশ্ন করলো, তুমি কাউকে ভালোবাসো? সাথী মুচকি হেসে জবাব দিল, হ্যাঁ। তার নাম কি শুনি? সাথী মনে মনে বলল, এই রে, নাম বললেই তো এখনই জেনে যাবে আর ঠাস করে সাথীর গালে থাপ্পড় বসিয়ে দেবে। তাই কিছুক্ষণ চুপ থেকে বলল, তার নাম না জানাই ভালো। কিন্তু আমি জানি সেই মানুষটাকে। সাথী কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কে? আমি বলতে পারবো না। সাথী মনে মনে খুশি হলো,
তার মানে উদয় জানে না, শুধু শুধু ওর সামনে ভাব ধরছে। সাথী ভেঙচি কেটে বলল, জানলে তো বলবেন। থাক, বাদ দাও। তা সেই মানুষটা কি জানে যে তুমি তাকে ভালোবাসো? কখনো বলেছো তাকে? না। তুমি তাকে কেন বলনি? বললে অনেক সমস্যা হবে, হতে পারে সে আমার থেকে দূরে চলে যাবে, তাই তাকে না জানানোটাই ভালো। তা সেই মানুষটাকে? আপনি চিনবেন না। উদয় ঠোঁটের কোণে রহস্যময় হাসি ঝুলিয়ে বলল, তাকে আমার থেকে বেশি আর কেউ চিনবে না। সাথী কিছুটা ভেবাচাকা খেয়ে গেল, কিন্তু সেটা উদয়কে বুঝতে দিল না। উল্টো নিজেকে স্বাভাবিক রেখে বলল, এতই যখন চেনেন তাহলে তাকে আমার সামনে নিয়ে আসেন। এখন না, সঠিক সময় হলে সে নিজে এসেই তোমার সামনে দাঁড়াবে। সঠিক সময় কবে হবে? 4-5 বছর যাক, তারপর যদি তার সাথে তোমার দেখা হয় তখন সে নিজে তোমাকে বলবে তার মনের কথা। সাথী কিছুটা উদাস ভঙ্গিতে জিজ্ঞাসা করলো, আর যদি দেখা না হয় তাহলে? উদয় দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখা না হলে ভাববে সে তোমার ভাগ্যে নেই। দীর্ঘ সময় প্লেনে কাটিয়ে অবশেষে বাংলাদেশের মাটিতে পা রাখলো সাথী, ঈশা, সিফাত। সাথী প্রথমেই বুক ভরে শ্বাস নিল। কতগুলো দিন হয়ে গেছে দেশের আবহাওয়া থেকে সে দূরে, প্রিয়জনদের থেকে যোজন যোজন দূরত্ব। শুধুমাত্র একটা মানুষের অবহেলা তাকে নিজের প্রিয় দেশ ছাড়তে বাধ্য করেছিল। চোখের সামনে প্রিয় মানুষটার অবহেলা যে দিনের পর দিন সহ্য করা যাচ্ছিল না, দম বন্ধকর অনুভূতি সৃষ্টি করেছিল। তাই তো এত এত ভালোবাসার মানুষদের ফেলে বিদেশে চলে গিয়েছিল সে। মন থেকে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। সাথীরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে দেখলো ওদের জন্য সাথীর কাজিনটা গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। সাথী সবার সাথে কুশল বিনিময় করলো। কতগুলো দিন পর কাজিনদের সাথে দেখা। অতঃপর সবার সাথে ঈশা আর সিফাতকে পরিচয় করিয়ে দিল। সবাই মিলে গাড়িতে উঠে বসলো। এয়ারপোর্টের বাইরে এক কোণে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল এক যুবক। অপেক্ষার প্রহর গুনছিল প্রেয়সীকে দেখার। অবশেষে এক পশলা বৃষ্টি রূপে চোখের সামনে ধরা দিল প্রেয়সীর সুস্নিগ্ধ মুখচ্ছিরি। এতদিনের অতৃপ্ত হৃদয় যেন তৃপ্তি খুঁজে পেল। কিছুক্ষণের ব্যবধানে প্রেয়সীর সাথে অপরিচিত এক পুরুষকে দেখে কপালে ভাঁজ পড়ে গেল। হবে হয়তো কেউ, তাই পাত্তা নিয়ে দিয়ে প্রেয়সীকে দেখায় মগ্ন হলো। অপলক চেয়ে রইল ওই মায়াভরা মুখশ্রীতে। এ দেখা যে এ জনমে শেষ হওয়ার নয়। প্রেয়সীকে দেখার হাহাকার যে জনম জনমের। কতক্ষণ এভাবে চেয়েছিল সেটা সে নিজেও জানে না। পাশ থেকে কারো ধাক্কায় ধ্যান ভাঙলো। সে চলে গেছে অনেক আগে, এখন চল, দেরি হয়ে যাচ্ছে। চল। দীর্ঘ 4 ঘন্টা জার্নি করে সাথী নিজের প্রিয় শহরে পৌঁছালো। প্রিয় শহরের ঘ্রাণ সাথীকে মাতোয়ারা করে তুলছে। এই শহরে তো তার বেড়ে ওঠা, শৈশব কৈশোর সবই তো তার এই শহরকে ঘিরে। স্মৃতির পাতায় সব কিছু ধরা দিচ্ছে। সাথীদের বাড়ির সামনে গাড়ি থামলো। সাথী বাড়ির মধ্যে ঢুকতেই ওর মা এসে ওকে পরম মমতায় জড়িয়ে নিল। কতদিন মেয়েকে দেখেন না। জড়িয়ে ধরা অবস্থায় কান্না করে দিলেন শায়লা বেগম। সাথীর চোখ থেকেও নিগত হলো আনন্দ অশ্রু। মাকে শান্ত করে এগিয়ে গেল আদরের ছোট বোনের দিকে। কতই না খুনসুটিময় দিনগুলো কাটিয়েছে দুবোন মিলে। দুজন দুজনকে জড়িয়ে ধরেছিল। এমন সময় ন্যাকা কণ্ঠে কেউ বলে উঠল, আমাকে বোধ হয় কারোর চোখে পড়ছে না, সবাই ভুলে গেছে আমাকে, কারোর সাথে কথা বলবো না বলে মুখ ঝামটা মারল। সাথী হেসে তার প্রাণপ্রিয় বান্ধবীকে জড়িয়ে ধরল। তোর মতো শাকচুন্নিকে তো কারো চোখেই পড়বে না, ভালো হলে বা একটা কথা ছিল। অতঃপর ফিসফিস কণ্ঠে বলল, কিন্তু পিয়াস ভাইয়া চোখ যে কিভাবে পড়লো তা আল্লাহ মালুম। রিমা সাথীর পিঠে থাপ্পড় দিয়ে বলল, তুই এই জীবনে আর ভালো হলি না। সাথী পিঠ ডলতে ডলতে বলল, তোরাতে মাইর খাওয়ার জন্য কি আমি বাংলাদেশে এসেছি? শাকচুন্নি কোথাকার, দেখিস আবার চলে যাব। এবার গেলে আর আসবো না। এবার তোকে এমনভাবে রেখে দিব, দেখবি চলে গিয়েও তোকে ফিরে আসতে হবে। মানে? কিছু না। শায়লা বেগম তারা দেখিয়ে বলল, গল্প পরে করিস, এত জার্নি করে এসেছিস, আগে ফ্রেশ হয়ে খেয়ে রেস্ট নে, তারপর সবাই মিলে গল্প করিস। ইকরার উদ্দেশ্যে বলল, ঈশা সাথীর সাথে থাক, তুই সিফাতকে ওর জন্য বরাদ্দ করা রুমে দিয়ে আয়। সাথী নিউ ইয়র্ক থাকাকালীন সাথী যখন ফোনে কথা বলতো
তখন মাঝে মাঝে ঈশা আর সিফাতের সাথে কথা বলতো শায়লা বেগম, তাই আলাদা করে পরিচয় করিয়ে দিতে হয়নি। সাথে নিজের রুমে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। রুমটা 3 বছর পূর্বে যেভাবে রেখে গেছিল সেভাবেই আছে, কোনো জিনিসের নড়চড় হয়নি। ঘরটা তার খুব শখের, তার নিজের পছন্দের সাজানো হয়েছিল ঘরটা। ধপ করে বিছানায় বসে পড়ল। খাটের বরাবর সামনে টেবিল রাখা, টেবিলের দিকে চোখ যেতেই সাথীর এতক্ষণে ফুরফুরে মনটা নিমেষেই খারাপ হয়ে গেল। এই টেবিলের সাথে জড়িয়ে আছে কত খুনসুটি মুহূর্ত। সাথী ভাবনাদের বিদায় দিয়ে এক সেট কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে গেল, একেবারে গোসল দিয়ে বেরোলো। অতঃপর ওরা 3 জন মিলে খেতে বসলো। শায়লা বেগম মেয়ে আসবে বলে ওর পছন্দের অনেক কিছুই রান্না করেছেন। সাথে অনেক দিন পর তৃপ্তি নিয়ে মায়ের হাতে রান্না খাচ্ছে। খাওয়া শেষে সাথে ঈশা আর সিফাত চলে গেল যার যার রুমে। 3 জনের এখন রেস্টের দরকার। সেদিনটা পুরোটা ওরা ঘুমিয়ে আর আড্ডা দিয়ে কাটিয়ে দিল। সাথী খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লো। উঠে ঈশাকে জাগিয়ে 2 জন মিলে বাগানে বসে কিছুক্ষণ আড্ডা দিল। সিফাত ঘুমোচ্ছে বলে ডাকলো না। ব্রেকফাস্টের জন্য ডাক পড়লে সাথী যেয়ে সিফাতকে উঠিয়ে ফ্রেশ হয়ে খেতে আসতে বলল। খাওয়া শেষে আড্ডার মাঝে সিফাত আর ঈশা বলল ওরা এলাকাটা ঘুরে দেখতে চায়। সিফাত ঢাকার ছেলে আর ঈশা চট্টগ্রামের মেয়ে। খুলনা শহরে ওদের কখনো আসা হয়নি। সাথে ঈশা, সিফাত, রিমা আর ইকরা মিলে বের হলো এলাকাটা ঘুরতে। সবাই মিলে গল্প করছে আর হাঁটছে। রিমা, ইকরা আর ঈশা গল্প করছে। সাথী আর সিফাত কোনো কথা না বলে পাশাপাশি হাঁটছে। হাঁটতে হাঁটতে ওরা সাথীদের স্কুলের রাস্তায় চলে আসে। এই পথগুলোতে কতই না স্মৃতি আছে। রিমার সাথে হাত ধরে স্কুলে যাওয়া, মারামারি করা, কত কত মধুর স্মৃতি। সাথীর ভাবনার মাঝে রিমা ডেকে বলল, সাথী চল স্কুলের ভিতরে যাই, অনেকদিন যাওয়া হয় না। তুই চলে যাওয়ার পর আমিও আর কখনো স্কুলে যাইনি। সাথী অমত পোষণ করলো। ও যেতে চায় না, ওর মনে ভয় হচ্ছে। ভেতরে যদি সেই মানুষটা থাকে তখন ও কিভাবে দাঁড়াবে মানুষটার সামনে, যে এক সময় পাহাড় সম কষ্ট দিয়েছিল। তার সামনে সাথী আর কখনো পড়তে চায় না। সে দূর থেকে মানুষটাকে ভালোবেসে যাবে, কিন্তু কাছে গিয়ে আর কখনো ধরা দিবে না। সবার জেদের কাছে সাথীকে হার মানতে হলো। ঈশা আর সিফাত খুব আগ্রহ নিয়ে ভেতরে যেতে চাচ্ছে। সাথী চাইলো না ওদের মনে আঘাত করতে, তাই নিজেকে স্বাভাবিক রেখে সবাই মিলে স্কুলের ভেতরে প্রবেশ করলো। বাইরে স্বাভাবিক দেখালেও সাথী কি আদৌ স্বাভাবিক হতে পেরেছে? প্রথমে দারোয়ান আঙ্কেলের সাথে কথা বলে ভেতরে ঢুকলো। আগেকার মতোই সাথী আর সিফাত পাশাপাশি হাঁটছিল আর স্কুলটা ঘুরে ঘুরে দেখছিল। সিফাত সাথীকে এটা ওটা জিজ্ঞেস করছে আর সাথী হেসে হেসে ওর কথার জবাব দিচ্ছে। 2য় তলার বারান্দা থেকে তীর্যক চোখে ওদের দিকে তাকিয়ে আছে এক পুরুষ। চোখ তার রক্তিম বর্ণ ধারণ করেছে। রাগ সামলাতে না পেরে হাত মুষ্টিবদ্ধ করে নিল। আরও কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল। সাথীরা প্রতিটা রুমের সামনে যে চেনা পরিচিত শিক্ষকদের সাথে কথা বলল। স্কুলের অনেক কিছুই পরিবর্তন হয়েছে, সাথে হয়েছে কিছু শিক্ষকদের বদল। কিছু পুরানো শিক্ষক এখনও রয়ে গেছে। সাথে মনে মনে কিছু একটা ভাবলো। অতঃপর সাথী স্বস্তির নিঃশ্বাস ফেলল। দোতলার শেষ রুমটার সামনে আসতেই সাথীর চক্ষু চড়ক গাছ। মুখ থেকে অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো, নিষ্ঠুর মানব। সাথীর চোখের সামনে দাঁড়িয়ে আছে সেই মানুষটা যার জন্য এত কিছু। সাথী ভালো করে তাকালো শখের পুরুষটার দিকে। 5 বছর পূর্বের মানুষটার সাথে এখনকার মানুষটার খুব বেশি পার্থক্য নেই। হয়তো বয়সটা বেড়েছে, রয়ে গেছে আগের সকল বৈশিষ্ট্য। এই যে হাত নাড়িয়ে কথা বলছে, বিরক্তিতে কপাল কুঁচকে আসছে। সাথীর মনে প্রশ্ন জাগলো, ওর মতো কি কেউ লোকটার হাত নেড়ে কথা বলার ধরনের প্রেমে পড়েছে কি তার কথার মায়ায়? ভালোবেসেছে কি মানুষটার বিরক্তিতে কপাল কুঁচকে আসা রূপকে? হয়তো কেউ ভালোবেসেছে, নয়তো বাসেনি। উদয় মন দিয়ে ক্লাস করাচ্ছে, সে এখনও সাথীকে খেয়াল করেনি। সাথী চায় না উদয় তাকে দেখুক। সে আর অবহেলা সহ্য করতে পারবে না। সাথী দৌড়ে দোতলা থেকে নিচে নেমে গেল। ঈশা, রিমা আর ইকরা 3 জন এক শিক্ষিকার সাথে কথা বলছিল, তাই ওরা এখনও খেয়াল করেনি উদয়কে। রিমা সহ সবাই অবাক হলো সাথীকে এভাবে যেতে দেখে। রিমা উকি দিয়ে উদয়কে দেখে ঘটনা বুঝে গেল, তাই ও সাথীর পেছনে গেল। কেউই আর সেখানে দাঁড়ালো না।
ওদের দুজনের পিছু পিছু বাকিরাও চলে এলো। সাথী ওদের স্কুলের পাশে এক পুকুর পাড়ে গিয়ে বসলো। চোখ বেয়ে ওর নোনা জল গলিয়ে পড়ছে। এতদিন পর মানুষটাকে দেখে অশ্রুরা বাদ মানছে না। রিমা এসে ওর কাঁধে হাত রাখতেই সাথী ওকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে ফেলল। কিছুক্ষণ কাঁদার পর রিমাকে ছেড়ে বাড়ির পথে হাঁটা দিল। সবাই ওর সাথে ফিরে এলো, কারো আর ঘোরা হলো না। সাথী বাড়িতে আসার পর বেশিরভাগ সময়ই রুমে কাটালো। রাতে সবাই খেয়ে ঘুমোতে চলে গেল। সাথী আর ঈশাও ওদের ঘরে চলে এলো। ঈশা ঘুমিয়ে যেতে সাথী নিশ্চুপে উঠে বেলকনিতে এসে দাঁড়ালো। ফুরফুরে ঠান্ডা হাওয়া। সাথী চোখ বুজে কিছুক্ষণ অনুভব করলো। স্মৃতির পাতায় ভেসে উঠল 5 বছর পূর্বের কিছু তিক্ত স্মৃতি। 5 বছর পূর্বে উদয়ের সাথে সেদিনের কথোপকথনের পর সাথী যেন আরও মাতোয়ারা হয়ে উঠল উদয়ের প্রতি। পড়াশোনার অবনতি হচ্ছিল ওর। সারাদিন উদয়কে নিয়ে ভাবনার শহরে বিচরণ করত। লিখতে বসলে সারা খাতায় উদয়ের নাম লিখে ভরিয়ে ফেলতো। সামনে বই রেখে উদয়কে নিয়ে নানা চিন্তায় মগ্ন থাকতো। এমনই একদিন উদয় সাথীকে পড়াচ্ছিল। সাথী ওয়াশরুমে যায়। উদয় তখন সাথীর খাতা চেক করছিল। পৃষ্ঠা উল্টাতে উল্টাতে হঠাৎ খাতায় লেখাগুলো দেখে ফেলে। লেখাগুলো দেখে উদয়ের অনেক রাগ হয়, কিন্তু সাথীকে ও কিছু বলে না। এরপর থেকে সাথীর সাথে কথা বলা কমিয়ে দেয়। ওকে যথাসম্ভব ইগনোর করতো। সাথী অনেক চেষ্টা করতো উদয়ের সাথে কথা বলার, কিন্তু উদয় ওর সাথে কথা বলতো না। কেমন গম্ভীর মুডে থাকতো। আগে থেকেও গম্ভীর হয়ে গিয়েছিল। একদিন হঠাৎ করে সাথীকে পড়িয়ে চলে যাবে, তার আগে সাথীর উদ্দেশ্যে বলল, কিছু কিছু জিনিস বুঝেও না বোঝার ভান করতে হয়, এতে ভালো রাখা যায়, ভালো থাকাও যায়। এরপর টানা 5 দিন উদয় পড়াতে না আসায় সাথী নিজের নাম্বার থেকে উদয়কে অগণিত ফোন দিয়েছিল, কিন্তু উদয় ফোন রিসিভ করেনি। 5 দিনের মাথায় সাথী ওর আম্মুকে দিয়ে উদয়কে ফোন দেওয়ায়। উদয় ফোন রিসিভ করে সালাম দেয়। শায়লা বেগম সালামের জবাব দিয়ে ও জিজ্ঞাসা করলো, বাবা উদয়, তুমি কি অসুস্থ? না আন্টি, আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি। তাহলে গত 5 দিন এলে না যে, কোনো সমস্যা? উদয় আমতা আমতা করে বলল, আসলে আন্টি আমি ইদানিং অনেক ব্যস্ত আছি, কাজের অনেক প্রেশার, আমার পক্ষে সাথীকে পড়ানো সম্ভব না। দেখো বাবা, সাথীকে তো তুমি অনেক বছর হলো পড়াচ্ছ, হঠাৎ করে টিচার পরিবর্তন করলে ওর জন্য তো সমস্যা হবে। দুঃখিত আন্টি, কিন্তু আমার কিছু করার নেই, আমার পক্ষে সাথীকে আর পড়ানো সম্ভব না। অতঃপর উদয় শায়লা বেগমকে সালাম দিয়ে ফোন কেটে দিল। সাথী দাঁড়িয়ে থেকে সম্পূর্ণ কথোপকথন শুনলো, আর কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে এলো। বিছানায় ধপ করে শুয়ে পড়লো। চোখের পানি বাদ মানছে না। হেঁচকি তুলে সেদিন কেঁদেছিল। তার 2 দিন পর সাথী ওর আম্মুকে দিয়ে আবারও উদয়কে ফোন করিয়েছিল, কিন্তু উদয়ের উত্তর হ্যাঁ হয়নি। সাথী উদয়ের নাম্বারে অগণিত মেসেজ পাঠিয়েছিল, হঠাৎ এভাবে তাকে পড়ানো বাদ দেওয়ার কারণ জানতে, কিন্তু বরাবরের মতোই উদয়ের কাছ থেকে কোনো উত্তর আসেনি। সাথীর অবস্থা তখন খুবই শোচনীয়। মাঝে কেটে গেছে 15টা দিন। এর মাঝে সাথীর সাথে উদয়ের একবারও দেখা হয়নি। উদয়কে দেখতে না পেয়ে সাথীর অবস্থা খুবই খারাপ। সেদিন সাথী পণ করলো আজকে যা হয়ে যাক, উদয় ওর ফোন রিসিভ না করা পর্যন্ত ওকে ফোন দিবে। ও দেখতে চায় লোকটা ওর ফোন রিসিভ না করে কিভাবে থাকে। যেই ভাবা সেই কাজ। টানা 25 বারের মাথায় উদয় বিরক্ত হয়ে ফোন রিসিভ করে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, কি হয়েছে? অসভ্যদের মতো এভাবে ফোন দিচ্ছ কেন? একটা মানুষ যখন তোমার ফোন ধরছে না, তার মানে সে তোমার সাথে কথা বলতে চায় না, তারপরও তাকে এভাবে বিরক্ত করার মানে কি? সাথী উদয়ের এরূপ আচরণে বিস্মিত হয়ে গেল। ওর চোখ টলমল করছে, তবুও নিজেকে সামলে বলল, সেই দুঃখিত আপনাকে এতবার ফোন দেওয়ার জন্য। আসলে আপনি আমাকে পড়াতে আসছেন না, তাই আর কি। তাই আর কি? আমি তো তোমার আম্মুকে বলেছি আমি তোমাকে পড়াতে পারবো না। সাথী এবার আর কান্না আটকাতে পারল না, শব্দ করে কেঁদে ফেলল। কান্নারত কণ্ঠে বলল, স্যার আমি কি কোনো ভুল করেছি? যদি কোনো ভুল করে থাকি তাহলে আপনি আমাকে বকা দেন, প্রয়োজনে শাস্তি দেন, তাও আমাকে পড়ানো বাদ দিয়ে না। আমি এরপর থেকে আপনার সব কথা শুনবো, পড়াশোনার আর অবহেলা করব না, প্রমিস। তবুও আমাকে পড়ানো বাদ দিয়েন না প্লিজ। সাথীর কান্না ভেজা কণ্ঠ সেদিন উদয়ের নিষ্ঠুর মনকে ছুঁতে পারেনি। উদয় নির্দয়ের মতো কোনো জবাব না দিয়ে সাথীর মুখের ওপর কল কেটে দিয়েছিল। সাথী তবুও থেমে থাকেনি, আবার উদয়কে ফোন দেয়। দ্বিতীয়বারের মাথায় ওপাশ থেকে এক মেয়েলি স্বরে ভেসে এলো, আপনার জালকৃত নাম্বারটি এই মুহূর্তে ব্যস্ত আছে, দয়া করে কিছুক্ষণ পর কল করুন।
পুনরায় ডায়াল করলেও একই বার্তা ফিরে আসে, অর্থাৎ উদয় তার নাম্বারটা ব্লক লিস্টে ফেলে দিয়েছে। সেদিন সাথী এক বুক হাহাকার নিয়ে কেঁদেছিল। সাথী সেদিনের পর টানা 1 সপ্তাহ জ্বরে আক্রান্ত ছিল। জ্বরের ঘরে বহুবার জপেছে সেই নিষ্ঠুর মানুষটার নাম, কিন্তু সেই মানুষটা আসেনি। জ্বর থেকে উঠে না সাথী নিজেকে কেমন একাকিত্বের বেড়াজালে জড়িয়ে ফেলে। কারোর সাথে প্রয়োজন ছাড়া বেশি কথা বলতো না। রিমা প্রিয় বান্ধবীর এই অবস্থা মেনে নিতে পারে না। সাথীকে অনেক জোরাজোরি করলে সাথী রিমাকে সব খুলে বলে। রিমা সেদিন অনেক বুঝিয়েছিল সাথীকে, সে যে ছেড়ে যেতে চায় তাকে হাজার চেয়েও আটকানো যায় না। আর একটা মানুষের জন্য নিজেকে, নিজের পরিবারকে, নিজের ভবিষ্যৎ নষ্ট করার কোনো মানেই হয় না। সাথী সেদিন মন দিয়ে রিমার কথাগুলো শুনেছিল। এরপর সাথী মনের কষ্ট মনে চাপা দিয়ে সবার সামনে নিজেকে স্বাভাবিক রাখত। পড়ালেখায় আবার মনোযোগী হয়। সব কিছু ঠিক হলেও বদলে যায় সেই চঞ্চল সাথী। সারাদিন বই নিয়ে পড়ে থাকতো, কিন্তু দিন শেষে রাতে সাথী বড্ড নিঃসঙ্গ হয়ে যেত। একাকিত্ব ঘিরে ধরত ওকে। টেবিলের দিকে তাকালে উদয়ের সাথে সাথীর খুনসুটিময় স্মৃতি ভেসে উঠত চোখের পাতায়। অনুভূতির বেড়া জলে পিষ্ট হয়ে মরেছে বারেবার। কাউকে বলতে পারিনি নিজের মনের অবস্থা। গুমড়ে গুমড়ে মরেছে ভেতরে ভেতরে। দম বন্ধকর অনুভূতি। তাই এইচএসসির পর সিদ্ধান্ত নিল সে এই দেশে থাকবে না। এখানে থাকলে উদয়ের স্মৃতি ওকে কুড়ে কুড়ে শেষ করে ফেলবে। অতঃপর ওর বাবার সাথে কথা বলে স্কলারশিপ নিয়ে প্রিয় দেশ আর প্রিয় মানুষগুলোকে ছেড়ে গিয়েছিল। সকালে তির্যক আলো চোখে এসে পড়তেই সাথী পিট করে তাকালো। নিজেকে ব্যালকনিতে আবিষ্কার করলো। রাতে স্মৃতিচারণ করতে করতে এখানেই ঘুমিয়ে গিয়েছিল। রুমে গিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সকাল 8টা বেজে গেছে। সাথী বিছানায় তাকিয়ে দেখলো ঈশা বেঘরে ঘুমোচ্ছে। সাথে ঈশাকে ডেকে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নিচে নেমে খেয়ে আড্ডা দিতে বসলো সবাই মিলে। আড্ডার মাঝে সাথীর মেজো চাচার ছেলে আশিক খুব উৎসাহ নিয়ে অনেকগুলো কাঠ সামনে রেখে বলল, ফাইনালি অদ্রিজাপুর বিয়ের কার্ড চলে এসেছে। সবাই খুলে খুলে দেখছে কার্ড কেমন হয়েছে। সাথীও একটা কার্ড হাতে নিয়ে খুলল। কার্ডটা চোখের সামনে ধরল। বরের নামের জায়গায় নজর পড়তেই মুহূর্তের ব্যবধানে সাথীর হাত ফসকে কার্ডটা পড়ে গেল। সাথী ভাবলো তার হয়তো মনের ভুল। পুনরায় কার্ডটা হাতে নিল। চোখ মেলে চাইল বরের নামের জায়গায় এনায়েত হোসাইন উদয়। নামটা যেন জল করছে। মানুষটা যেমন সাথীর চোখে তারার মতো জল করে। সাথীর চোখ জ্বলে যাচ্ছে তার দীপ্তিতে। সাথী চুপচাপ কার্ডটা রেখে নিজের ঘরে চলে এলো। ধপ করে বিছানায় শুয়ে পড়ল। রিমা সাথীকে আশেপাশে না দেখে খুঁজতে খুঁজতে ওর ঘরে এলো। সাথীকে এত চুপচাপ দেখে অনেকটা অবাক হলো। সাথীকে দেখে মনে হচ্ছে ওর মধ্যে কোনো অনুভূতিই নেই। নিশ্চল চোখে চেয়ে আছে সিলিংয়ের দিকে। রিমা যেয়ে সাথীর পাশে শুয়ে পড়ল। নিজেও সিলিংয়ের দিকে তাকিয়ে সাথীর উদ্দেশ্যে বলল, কষ্ট হচ্ছে? সাথী একই ভঙ্গিতে বলল, যেখানে সে কোনোদিন আমারই ছিল না সেখানে কষ্ট পাওয়াটা বোকামি। আর আমি কষ্ট পাবো কার জন্য? ওই নিষ্ঠুর মানুষটার জন্য যে কোনোদিন আমাকে ভালোই বাসেনি। তার জন্য কষ্ট পাওয়ার প্রশ্নই আসে না। তাহলে ওইভাবে চলে এলি যে? আমাদের পরিবারের প্রথম মেয়ের বিয়ে বলে কথা। সেখানে কি করব, কী রকম ড্রেস পরবো সেসব প্ল্যানিং করার জন্য চলে এসেছি। কত কাজ বল। বোনের বিয়ে বলে কথা, জমিয়ে শপিং করতে হবে, ডান্স প্র্যাকটিস করতে হবে, আরও কত প্ল্যানিং। আমি তো এখন থেকেই সব কিছুর প্ল্যানিং শুরু করে দিয়েছি। রিমা ভাবছে, মেয়েটা অতি শোকে পাগল হয়ে গেল নাকি? কোথায় শখের পুরুষের সাথে নিজের বোনের বিয়ে হওয়ার কথা শুনে হাউমাউ করে কাঁদার কথা, সেখানে ও এরূপ কথা বলছে। এটা কি মানা যায়? এই তুই অতি শোকে পাগল হয়ে গেলি নাকি? অবশ্যই, কিন্তু সেটা শোকে না, খুশিতে। রিমা নিশ্চিত এই মেয়ে পাগল হয়ে গেছে। মাথাটা এর পুরোপুরি বিগড়ে গিয়েছে। সাথী উঠে খাতা নিয়ে লিস্ট করতে বসলো। সাথী কি করে সেটা দেখতে রিমাও উঠে বসলো। তুই এখন এখানে বসে আছিস কেন? এখান থেকে যা, আমি এখন সব কিছু লিস্ট করতে বসবো। রিমা কথা না বাড়িয়ে চুপচাপ চলে গেল। সাথী আস্তে করে যেয়ে দরজা আটকে দিল। দরজার সাথে পিঠ ঠেকিয়ে কেঁদে ফেলল। এতক্ষণ খুব কষ্টে কান্নাগুলো আটকে রেখেছিল। কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ল। কোনো শব্দ ছাড়া নিঃশব্দে কাঁদছে। ওর ভেতরটা ফেটে খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে। না পারছে কাউকে বলতে, না পারছে সহ্য করতে। ইচ্ছে করছে গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে, কিন্তু ওর নিরুপায়। এভাবে কাঁদলে সবাই ওকে নানা প্রশ্ন করবে। তাই নীরবে নিঃশব্দে কাঁদতে
কাঁদছে। অতিরিক্ত কাদার ফলে মাথা ধরে গিয়েছে, গলা শুকিয়ে আসছে, নিজেকে ঠিক রাখতে পারছে না। কোনো মতে উঠে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। কখন যে ঘুমিয়ে পড়েছে তার ঠিক নেই। দরজার কড়া আঘাতে সাথীর ঘুমের ব্যাঘাত ঘটল। সাথী, এই সাথী, এতক্ষণ দরজাটি কি করছিলি? দরজা খোল। সাথী উঠে আয়নার সামনে যেয়ে নিজেকে দেখে নিল। বড্ড অগোছলো লাগছে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে দরজা খুলে দিল। ঈশা রুমে ঢুকতে ঢুকতে বলল, এতক্ষণ লাগে দরজা খুলতে? আর দরজা আটকে এতক্ষণ কি করছিলি? আমি ঘুমিয়ে গিয়েছিলাম, ফ্রেশ হতে গিয়েছিলাম, তাই দরজা খুলতে দেরি হচ্ছিল। ঈশা সাথীর দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, তোর চোখগুলো এমন লাল হয়ে ফুলে আছে কেন? সাথী হচ্চকিয়ে গেল, আমতা আমতা করে বলল, ঘুমিয়েছিলাম, এই জন্য বোধহয় চোখ ফুলে আছে। তোর মতো শাকচুনির জন্য আমার কাঁচা ঘুমটা ভেঙে গেছে, তাই চোখ লাল দেখাচ্ছে। ঈশা প্রতি উত্তরে কিছু বলতে যাবে, তার আগে সাথী ওকে থামিয়ে দিয়ে বলল, কথা না বাড়িয়ে যেই কাজে এসেছিস সেটা কর। ঈশা নিজের লাগেজ থেকে কাপড় বের করে বাথরুমের দিকে যেতে যেতে বলল, আর বলিস না, যা গরম পড়েছে। আমি তো শাওয়ার নিতে এসেছি, তোর কাজিনের বিয়ে করার আর কোনো সময় পেল না। সাথী ওর কথার বিপরীতে কিছু বলল না। ঈশা বের হলে সাথী শাওয়ার নিতে গেল। শাওয়ার নিয়ে ফুরফুরে মেজাজ নিয়ে বের হলো। নিচ থেকে ডাক পড়তেই লাঞ্চ করতে গেল। খাওয়ার মাঝে ওর মা বলল, সাথী বিকেলে তৈরি হয়ে থাকিস, সবাই মিলে আদ্রিজার বিয়ের শপিং করতে যাব। ইকরা প্রফুল্ল কণ্ঠে জিজ্ঞাসা করলো, আম্মু ভাইয়াদের পরিবারও কি যাবে? অবশ্যই যাবে, দুই পরিবার মিলে বিয়ের কেনাকাটা করব। সাথীর খাওয়া থেমে গেল। সেখানে গেলে চোখের সামনে নিজের প্রিয় মানুষটাকে অন্য কারো পাশে থাকতে দেখতে হবে, সেটা সাথীর জন্য খুবই কষ্টকর। সাথী কোনো রকমে খাওয়া শেষ করে উঠে যেতে যেতে বলল, তোমরা যাও, আমি যাব না। আমার শপিং আমি অন্য এক সময় করে নিব। এই নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। তোমাকে যেতে হবে মানে যেতেই হবে। সাথী ধূপধাপ সেখান থেকে চলে এলো। মনের পাথর চেপেও তৈরি হলো। সাথীরা শপিং মলের সামনে এসে একে একে সবাই গাড়ি থেকে নেমে দাঁড়ালো। উদয়রা এখনও এসে পৌঁছায়নি। ওরা ভেতরে ঢুকে যে যার মতো জিনিস দেখছে। কিছুক্ষণের মধ্যেই উদয় আর ওর পরিবার এসে পৌঁছালো। উদয়, ওর মা উমায়রা বেগম আর ওর ভাই উশান। উদয় এসে সবাইকে সালাম দিল, সবার সাথে কুশল বিনিময় করলো। সাথীর মা হেসে হেসে বলল, বাবা উদয়, তুমি তো এখন আমাদের বাড়িতে আসোই না, আন্টিকে ভুলে গেলে নাকি? না আন্টি, আসলে কাজে অনেক চাপ, আর কিছুদিন পর তো আসা যাওয়া হবেই। সবাই মিলে শাড়ির দোকানে ঢুকলো। সাথী, ঈশা, ইকরা, রিমা, সিফাত অন্য একটা দোকানে কসমেটিক দেখছিল। সবাইকে শাড়ির দোকানে ঢুকতে দেখে ওরাও সেখানে গেল। সাথীর ভিতরে ঢুকতেই অদ্রিজা ওকে ডেকে উঠল, সাথী এদিকে আয়। সাথী অদ্রিজার কাছে যেতেই থমকে গেল। অবশেষে নিষ্ঠুর মানুষটার সাথে সরাসরি ওর দেখা হয়েই গেল। সাথী দুজনের দিকে চাইলো। উদয়ের হাতের মুঠোয় অদ্রিজার হাত। সাথী সাথে সাথে নজর ঘুরিয়ে নিল, নিজেকে স্বাভাবিক করে বলল, বলো, কি জন্য ডেকেছিলে? অদ্রিজা কিছু বলবে তার আগে উদয় হেসে সাথীর দিকে তাকিয়ে বলল, কেমন আছো মাই স্টুডেন্ট? সাথী উদয়ের চোখে চোখ রেখে মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি মাই ডিয়ার হবুদুল্লাহ ভাই। ও হ্যাঁ, তুমি তো এখন আমার ডিয়ার শালিকা। ওদের কথার মাঝে অদ্রিজা বলে উঠল, সাথী একটা সুন্দর দেখে শাড়ি পছন্দ করে দে তো। আমার কোনো শাড়ি পছন্দ হচ্ছে না, তোর পছন্দ তো অনেক ভালো। সাথী মুখ ভেংসি দিয়ে বলল, হয়েছে, আর পাম দিতে হবে না। সাথী ওদের একটা সুন্দর দেখে শাড়ি পছন্দ করে দিয়ে সেখান থেকে চলে এলো। সবার থেকে আড়ালে গিয়ে দাঁড়ালো। ঈশা, সিফাত আর রিমা আসে ওর পাশে দাঁড়ালো। ওরাও এতক্ষণ উদয় আর অদ্রিজার দিকে তাকিয়েছিল। ঈশা বলল, উদয় ভাইয়ের সাথীকে বলা কথাগুলো শুনে মনে হচ্ছিল সে হয়তো সাথী পছন্দ করে, কিন্তু এখানে দেখছি অন্য ঘটনা। রিমাও তাল মিলিয়ে বলল, আমারও তাই মনে হয়েছিল। সিফাত কিছুটা ভাবুক ভঙ্গিতে বলল, দোস্ত, আমার কাছে একটা বুদ্ধি আছে। সাথী আর আমি হাত ধরে হাঁটবো, দেখি উদয় সাহেব জেলাস হয় কিনা, তাহলেই তো সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। সাথী নিশ্চল কণ্ঠে বলল, যার মনে আমার জন্য সামান্যতম অনুভূতি নেই সে যে জেলাস হবে, এটা ভাবা সম্পূর্ণ বোকামি ছাড়া আর কিছু না। সবাই একসাথে বলে উঠল, কিন্তু চেষ্টা করতে কি সমস্যা কোথায়? সিফাত সাথীর হাত ধরে টেনে নিয়ে গেল। ওকে একটা টুলে বসিয়ে দোকানদারকে বলল সুন্দর সুন্দর শাড়ি দেখাতে। সিফাত শাড়িগুলো সাথীর গায়ে রেখে রেখে দেখছিল। একটা নেভি ব্লু রঙের কাতান শাড়ির দিকে ওর চোখ আটকে গেল। সাথীর মাথায় সেটা ঘোমটার মতো করে দিয়ে বলল, মাশাল্লাহ, তোর গায়ে তো শাড়িটা অনেক সুন্দর লাগছে। আমার মনে হচ্ছে শাড়িটা তোর জন্যই বানানো হয়েছে।
সাথী বিপরীতে কিছু বলল না। ও তো জানে নিষ্ঠুর মানুষটার মনে ওর জন্য কোনো অনুভূতি নেই, থাকলে নিশ্চয়ই ওকে এতটা অবহেলা করতো না। কিন্তু ও তো অপর পাশের ব্যক্তির মনের খবর জানে না। অপর পাশের মানুষটা জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে ওর পাশে সিফাতকে দেখে। এই যে সিফাত ওর হাত ধরেছে, ওর জন্য শাড়ি দেখেছে, সেটা আবার ওর মাথায় দিয়ে ওর প্রশংসা করছে। মানুষটার মন চাচ্ছে সিফাতকে মেরে ভর্তা বানিয়ে ফেলতে। শত চেষ্টা করেও নিজেকে দমিয়ে রেখেছে, কিন্তু কতক্ষণ নিজেকে কন্ট্রোল করতে পারবে সে নিজেও জানে না।